ভিডিওতে আমরা সপ্তম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের 6 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। আই, পৃথিবীর বৃহত্তম মালভূমি হলো তিব্বত মালভূমি। 2, নদীর আঁকাবাঁকা প্রবাহকে বলা হয় মিয়েন্ডার। 3 আছে কাদামাটি, দোআঁশ মাটি, পলিমাটি বা বালি, মাটির দানা মোটা হয় বালি। 2, সুদানের রাজধানীর নাম খার্তুম। 5, সাহারার মরুভূমিতে সৃষ্ট ছোট ছোট বালির পাহাড়কে বলে আর। 2 আছে শূন্যস্থান পূরণ করো। আই, অ্যাটলাস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট তৌবকল। 2, ভাগীরথী হুগলি হলো গঙ্গার প্রধান শাখা নদী। 3, তাজমহল মার্বেল শিলা দিয়ে তৈরি। 4, গিনি উপকূলে খামসিন হারমাটার নামে পরিচিত। 5, আফ্রিকার কিলিমাঞ্জারো আগ্নেয় জাতীয় পর্বত। 3 আইতে আছে স্তূপ পর্বত কাকে বলে, এটা তোমাদের ভূগোল বইয়ের 39 পাতায় রয়েছে। লিখবে ভূ আলোড়নের ফলে ভূপৃষ্ঠে অনেক সময় ফাটল সৃষ্টি হয়। এই ফাটলগুলো মাঝের ভূখণ্ড উঁচু হয়ে অথবা দুপাশের ভূখণ্ড নিচে বসে গিয়ে মাঝখানের ভূখণ্ড উঁচু হয়ে যে পর্বত সৃষ্টি হয় তাকে স্তূপ পর্বত বলে। যেমন ভারতের সাতপুরা পর্বত, জার্মানির ব্ল্যাক ফরেস্ট আর ফ্রান্সের ভোজ হলো এরকম স্তূপ পর্বত। 2 আছে সাভানা এবং ভেল্ডের মধ্যে দুটি পার্থক্য লেখো। এটা রায়মার্টিনের 285 পৃষ্ঠায় রয়েছে। সাভানা তৃণভূমি হচ্ছে আফ্রিকার ক্রান্তীয় অঞ্চলের বিস্তীর্ণ তৃণভূমি সাভানা নামে পরিচিত, আর ভেল্ড হচ্ছে আফ্রিকার নাতিশীতোষ্ণ অঞ্চলের বিস্তীর্ণ তৃণভূমি ভেল্ড নামে পরিচিত। অবস্থান নিরক্ষীয় অরণ্যের উত্তর দক্ষিণ পূর্ব দিকে সুদান, চাদ, নাইজেরিয়া, ঘানা, গিনি, কেনিয়া প্রভৃতি দেশে সাভানা তৃণভূমি বিস্তৃত, আর দক্ষিণ আফ্রিকার কালাহারি মরুভূমি আর ড্রাকেন্সবার্গ পর্বতের মধ্যবর্তী উচ্চভূমিতে ভেল্ড তৃণভূমি গড়ে উঠেছে। সাভানা তৃণভূমির আয়তন অনেক বেশি, ভেল্ড তৃণভূমির আয়তন তুলনামূলকভাবে অনেক কম। সাভানা তৃণভূমির তৃণগুলি খুব লম্বা হয়, 1 থেকে 5 মিটার। এগুলির মধ্যে হাতিঘাস উল্লেখযোগ্য। আর ভেল্ডে হচ্ছে আলফা আলফা, এসপার্টো প্রভৃতি ছোট ছোট ঘাস দেখা যায়। তৃণভূমির মাঝে পাম, অ্যাকাশিয়া, বাওবাব জাতীয় বৃক্ষ দেখা যায়, আর এখানে পাহাড়ের ঢালে পপলার, উইলো প্রভৃতি বৃক্ষ জন্মায়। সাভানার গড় উষ্ণতার বার্ষিক গড় বৃষ্টিপাত অপেক্ষাকৃত বেশি, আর ভেল্ডের গড় উষ্ণতার বার্ষিক গড় বৃষ্টিপাত অপেক্ষাকৃত কম। 3 নম্বরে আছে খাঁড়ি কি। খাঁড়ি আছে তোমাদের বইয়ের 57 পাতায়। লিখবে কিছু নদীর মোহনায় জোয়ারের সময় নোনা জল নদীতে ঢুকে ফানেলের মতো আকৃতি চওড়া মোহনা তৈরি করে, একে খাঁড়ি বলা হয়। পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের নদীতে প্রচুর খাঁড়ি দেখা যায়। 4 দিয়েছে মাটির উপাদানগুলো কী কী, এটা আছে তোমাদের বইয়ের 63 পৃষ্ঠায়। এইভাবে ছকের আকারে এই যে মাটিতে কী কী থাকে। বাতাস থাকে 25%, জল থাকে 25%, খনিজ 45%, আর 5% অন্যান্য, তার মধ্যে থাকে অণুজীব 10%, উদ্ভিদের পাতা শিকড় 10, আর উদ্ভিদ ও প্রাণীর পচে যাওয়া দেহ হচ্ছে 80%। চারের আইতে দিয়েছে নদীর উচ্চ প্রবাহ বলতে কি বোঝো, উদাহরণ দাও। আর উচ্চ প্রবাহের নদী উপত্যকা দুটি বৈশিষ্ট্য লেখো। আচ্ছা, উচ্চ প্রবাহের উদাহরণ হচ্ছে আমাদের গঙ্গা নদীর উদাহরণটা দিয়ে দেবে। উচ্চ প্রবাহ হচ্ছে উৎস থেকে সমতল ভূমিতে নামার আগে পর্যন্ত যে প্রবাহ নদী তাকে উচ্চ প্রবাহ বলে। যেমন ভারতের প্রধান নদী গঙ্গার উচ্চ প্রবাহ হচ্ছে গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত, এটা হলো উদাহরণ। আর বলেছে উচ্চ প্রবাহে নদী উপত্যকার দুটি বৈশিষ্ট্য, এটা রায়মার্টিন থেকে দিচ্ছি, রায়মার্টিনের 123 পৃষ্ঠাতে রয়েছে। এই যে নদী উপত্যকা হয় তোমার আই বা ভি আকৃতির হয়। পার্বত্য প্রবাহে নদী প্রবল বেগে প্রবাহিত হয় বলে নিম্নক্ষয় বেশি হয়, কিন্তু পার্শ্বক্ষয় খুব কম হয়। ফলে এই অংশে সংকীর্ণ আর গভীর উপত্যকার আকৃতির উপত্যকা গঠিত হয়, আর পরবর্তীকালে জলপ্রবাহ, ধস প্রভৃতি কারণে আই আকৃতির উপত্যকা ক্ষয়প্রাপ্ত হয়ে ভি আকৃতির উপত্যকা সৃষ্টি করে। 2 আছে আগ্নেয় শিলার পাললিক শিলার পার্থক্য লেখো। এটা রায়মার্টিনের 167 পৃষ্ঠায় রয়েছে। এখানে 3খানা শিলারই রয়েছে, তো আমরা শুধু আগ্নেয় আর পাললিক শিলাটা নেব। লিখবে উত্তপ্ত গলিত ম্যাগমা জমে আগ্নেয় শিলার সৃষ্টি হয়, আর সমুদ্রের তলদেশে পলি সঞ্চিত হয়ে পাললিক শিলা। আগ্নেয় শিলাকে প্রাথমিক শিলা বলে, পাললিক শিলাকে গৌণ শিলা বলে। আগ্নেয় শিলা কঠিন ও ভারী হয়, পাললিক শিলা নরম ও হালকা উভয় প্রকৃতির হয়। আগ্নেয় শিলাতে কোনো জীবাশ্ম নেই, পাললিক শিলাতে জীবাশ্ম দেখা যায়। 3 দিয়েছে কঙ্গো নদীর অববাহিকায় ঘন জঙ্গল সৃষ্টি হয়েছে কেন, এটা
বই থেকে দিয়েছি এবং ছায়া থেকে কিছুটা নেবে। বলেছে কঙ্গো নদীর অববাহিকা, কঙ্গো নদীতে যাবে তোমাদের ভূগোল বইয়ের 106 পাতায়। তো লিখবে যে কঙ্গো নদী নীল নদের চেয়ে কম হলেও জলপ্রবাহ যথেষ্ট বেশি, আফ্রিকার সবচেয়ে বৃষ্টিবহুল এলাকায় এর সৃষ্টি হয়েছে, আর প্রতিদিন প্রচুর জল কঙ্গোর মধ্যে দিয়ে আটলান্টিক মহাসাগরে পড়ে, আর বয়ে যাওয়ার পথে বহু জায়গায় গভীর উপত্যকা তৈরি করেছে। আর ছায়া থেকে একটু দিয়ে দিচ্ছি, ওর সাথে ওইটা লিখে দেবে। এই পয়েন্টটা লিখবে যে নিরক্ষীয় অঞ্চলে, এই ছয়ের পয়েন্টটা লিখবে নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত বলে কঙ্গোর অববাহিকায় সারা বছর প্রচুর বৃষ্টিপাত হয়, এই জন্য এই নদীর অববাহিকা গভীর আর দুর্ভেদ্য অরণ্যে ঢাকা। তোমার 3 নাম্বার আছে 5-এর আয়তে আসি মানব জীবনে পর্বতের 5টি প্রভাব আলোচনা করতে বলেছে। এটা রায়মার্টিন থেকে দেবে, রায়মার্টিনের 99 পাতায় সুন্দর করে লেখা আছে। মানব জীবনে পর্বতের প্রভাব, 1 হচ্ছে জলবায়ুর উপর প্রভাব। সুউচ্চ পর্বতশ্রেণী কোনো অঞ্চলের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে থাকে, যেমন হচ্ছে ভারতের উত্তরে হিমালয় পর্বত অবস্থান করায় গ্রীষ্মকালে জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত ঘটে এবং শীতকালে সাইবেরিয়ার শুষ্ক শীতল বাতাস ভারতে প্রবেশে বাধাপ্রাপ্ত হয়। 2 নদ নদীর উৎস, বরফাবৃত পর্বতমালা নদ নদীর উৎস হিসাবে কাজ করে এবং নদীতে সারা বছর জলের যোগান দেয়। 3 হচ্ছে বনজ সম্পদের প্রাচুর্য, পার্বত্য অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ থেকে প্রচুর কাঠ, ভেষজ উদ্ভিদ, ফল, মধু, মোম পাওয়া যায়। 4 পশুচারণ ক্ষেত্র, পার্বত্য অঞ্চলে তৃণভূমিতে পশুচারণ করে বহু মানুষ জীবিকা নির্বাহ করেন। 5 ধাপ চাষ, পার্বত্য অঞ্চলের কৃষি অনুন্নত হলেও পর্বতের গায়ে ধাপ কেটে চা, কফি, ধান চাষ করা হয়। যদি এটা লিখতে ইচ্ছা না হয় তাহলে লিখবে পর্যটন শিল্প, পার্বত্য অঞ্চলে মনোরম জলবায়ু ও প্রাকৃতিক সৌন্দর্য পর্যটন কেন্দ্র স্থাপনে সহায়তা করে থাকে, যেমন ভারতের দার্জিলিং, মানালি, সিমলা এরকম উল্লেখযোগ্য কয়েকটি পর্যটন কেন্দ্র। 2 আছে নীল নদের অববাহিকায় কী কী ফসল উৎপাদিত হয়, আর এই অঞ্চলে বন্যার অতিরিক্ত জল আটকাবার জন্য কী কী উপায় অবলম্বন করা যেতে পারে বলে তোমার মনে হয়। এটা আফ্রিকা চ্যাপ্টারে যাবে, আর গিয়ে 114 পাতা রয়েছে। তাহলে প্রথমে যেটা আছে নীল নদের অববাহিকায় কী কী ফসল উৎপাদিত হয়। উচ্চ অববাহিকায় কফি, কলা, তামাক উৎপাদিত হয়। মধ্য অববাহিকাতে গম, খেজুর, জোয়ার, চীনাবাদাম। নিম্ন অববাহিকায় জলপাই, যব, ভুট্টা ইত্যাদি। বদ্বীপ অঞ্চলে ধান, গম, তুলা ইত্যাদি উৎপন্ন হয়। আর বন্যার জল, এই যে বলেছে বন্যার অতিরিক্ত জল আটকাবার জন্য কী কী উপায় অবলম্বন করা যেতে পারে। তো এইসব রাজস্বী এরকম বলার দরকার নেই। তো নদীতে বাঁধ দিয়ে অতিরিক্ত জল আটকে রাখা যেতে পারে, এখান থেকে বলবে বাঁধের জল প্রয়োজন মতো ছাড়া হয়। মাইথন জল, যেমন হচ্ছে মাইথনের জলাধার, এটা উদাহরণ হিসাবে দেবে। পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড সীমান্তে বরাকর নদীতে এই মাইথন বাঁধটা তৈরি করা হয়েছে। তো নীল নদের ওপরও মিশরীয়রা বাঁধ তৈরি করেছে, বন্যা নিয়ন্ত্রণ আর কৃষি জমিতে জলসেচ, এই দুটি মূল উদ্দেশ্য নীল নদের ওপর আসোয়ান বাঁধ তৈরি করা হয়েছে। তবে নদীবাঁধ নির্মাণের আরও অনেক উদ্দেশ্য থাকে। তো যখন বহু উদ্দেশ্যকে সামনে রেখে নদীতে বাঁধ তৈরি করা হয় তখন তাকে বলে বহুমুখী নদী পরিকল্পনা। নীল নদের উপর এরকম অনেক নদী পরিকল্পনা করা হয়েছে। পৃথিবীর বৃহত্তম বাঁধ উচ্চ আসোয়ান বাঁধ মিশর, ব্লু নীলের ওপর তৈরি হয়েছে জেবেল আউলিয়া বাঁধ। সুদানের ব্লু নীলের ওপর দেওয়া আছে সেনারার আটাবাড়া বাঁধ। মিশরে আরও কতগুলো বিখ্যাত বাঁধ হচ্ছে লেক সেনার বাঁধ, নাগ হামাদি, ইসনা, অ্যাসিউট ইত্যাদি। তো এই ছিল আজকের আমাদের 7ম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের 6 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।